আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে মিশরের নীল নদকে কেন্দ্র করে গড়ে ওঠে পৃথিবীর সবথেকে প্রাচীন সভ্যতার একটি মিশরীয় সভ্যতা। পৃথিবীর ইতিহাসে এটি এমন এক সভ্যতা যা ইতিহাসের গণ্ডি পেরিয়ে আলোচিত হয়েছে বিজ্ঞান এবং ধর্মগ্রন্থে, যে সভ্যতার রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। প্রশ্ন হচ্ছে, কিভাবে গড়ে উঠেছিল এই সভ্যতা, কিভাবে হলো এর পতন, এবং কেনই বা এটি আজও এত রহস্যময়। প্রাচীন মিশর, উত্তর মিশর এবং দক্ষিণ মিশর এই দুটি অংশে বিভক্ত ছিল। খ্রিস্টপূর্ব ৩১০০ সালে দক্ষিণ মিশরের রাজা নারমার, যে ভেনেস নামে পরিচিত, সে উত্তর মিশর জয় করে এবং উভয় মিশরকে একত্রিত করে। উভয় মিশরকে একত্রিত করার মাধ্যমে তৈরি হয় ইউনাইটেড ইজিপ্ট, এবং এখান থেকে শুরু হয় মিশরীয় সভ্যতার এবং ফিরাউনের শাসন ব্যবস্থা। আর নারমারই ছিল প্রথম ফিরাউন। উল্লেখ্য, ফিরাউন কোনো ব্যক্তির নাম নয়, বরং তৎকালীন মিশরের রাজাকেই বলা হতো ফিরাউন। দেখতে দেখতেই ফিরাউন হয়ে ওঠে পৃথিবীর সব থেকে ক্ষমতাবান ব্যক্তি। এত ক্ষমতাবান যে সে নিজেকে ঈশ্বর পর্যন্ত দাবি করে। এত ক্ষমতার উৎস আসলে কি? যেমনটা আমরা বলেছিলাম যে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে, এবং এটা এমন এক সময় যখন যার কাছে যত বেশি পানি ছিল সেই তত পাওয়ারফুল। ফিরাউনের সময় থেকে আজ পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় নদী এই নীল নদ। পানি শুধু খাবার জন্যই নয়, বরং এর ব্যবহার হতো ফসল উৎপাদনে, পরিবহনে, বাণিজ্যে, নির্মাণ কাজে এবং মৎস্য চাষে। এই পানির কারণেই মিশর হয়ে ওঠে শস্য, গবাদি পশু এবং সম্পদে পরিপূর্ণ, যে কারণে পৃথিবীর বিভিন্ন অংশ থেকে মানুষ মিশরে বসবাস করতে আসে এবং ফিরাউনের ক্ষমতা ছড়িয়ে যায় সারা বিশ্বে। পানীয় সম্পদ ব্যতীত আরও একটি কারণ ছিল ফিরাউনের এত ক্ষমতাবান হওয়ার, সেটি হলো ফিরাউনকে ঈশ্বর সমতুল্য মনে করা। ফিরাউন ঘোষণা করে জান্নাত পেতে হলে তার প্রজাদের অবশ্যই তারা আনুগত্য করতে হবে, এবং প্রজাদের এই বিশ্বাসী ফিরাউনকে করে তোলে পৃথিবীর সব থেকে ক্ষমতাবান ব্যক্তি। প্রজাদের অনুগত হওয়ায় ফিরাউনের কাছেই ছিল পৃথিবীর সব থেকে শক্তিশালী সেনা শক্তি ও জনশক্তি। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে যে ফিরাউন তো অনেক ছিল, কিন্তু কার আনুগত্য সব থেকে বেশি করতে হবে, বা কে সব থেকে বেশি ঈশ্বরের নিকটে? এই প্রশ্নের সমাধান স্বরূপই আসে মমি এবং পিরামিডের কনসেপ্ট। তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরে যে ফিরাউনের লাশ আমাদের কাছে সব থেকে বেশি দিন সংরক্ষিত থাকবে, সেই ফিরাউনই হলো প্রকৃত দেবতা। এর কারণে ফিরাউনের মৃত্যুর পর তার শরীর থেকে ব্রেন, লিভার সবকিছু বের করে লবণ এবং কিছু কেমিক্যাল দ্বারা তাদের লাশ সংরক্ষণ করা হতো। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে তাদের লাশ ৫,০০০ বছর পরেও আজ পর্যন্ত একইভাবে সংরক্ষিত আছে। এবং পিরামিড তৈরি করা হয়েছিল ফিরাউনদের লাশ রাখার জন্য। যদিও বড় ৩টি গ্রেট পিরামিডের মধ্যে এ পর্যন্ত কোনো ফিরাউন বা কারোর লাশই পাওয়া যায়নি। এখন আপনি হয়তো বলতে পারেন যে এগুলো তো ৫,০০০ বছর আগের কাহিনী, এগুলো আজকের দিনে আমরা কিভাবে জানতে পারছি? এই পাথরটির দিকে লক্ষ্য করুন। ১৭৯৯ সালে এই পাথরটি পাওয়া যায়। এর নাম রোজেটা স্টোন। এই পাথরটিতে প্রথমে হাইরোগ্লিফ এবং তারপরে ডেমোটিক ভাষায় তৎকালীন মিশরের সকল তথ্য দেওয়া ছিল, এবং সবশেষে প্রাচীন গ্রিক ভাষায় এই হাইরোগ্লিফ লেখার অনুবাদ করা ছিল। এই পাথরটির কারণে গত ২,০০০ বছর ধরে মানুষ যে ভাষা পড়তে পারতো না সেই ভাষা পড়তে শেখে। হাইরোগ্লিফ ভাষা বিভিন্ন প্রাণী এবং বস্তুর ছবি ব্যবহার করে লেখা হতো। এই ভাষার কোন চিহ্ন ইংরেজি অ্যালফাবেটের কোন অক্ষরকে বোঝায় তা চিত্রে দেওয়া হলো। এখান থেকে আপনি চাইলে আপনার নিজের নামও লিখতে পারেন। হাইরোগ্লিফ ভাষায় আমার নাম লিখলে তা কিছুটা এরকম দেখায়। এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাকই মনে হচ্ছে, কিন্তু যা কিছু আলোচিত হয়েছে তার মধ্যেই রয়েছে প্রচুর রহস্যময় বিষয়, যা আজ পর্যন্ত বিজ্ঞানীদের কাছে এবং ইতিহাসবিদদের কাছে বিস্ময়ের কারণ। এ বিষয় নিয়ে আলোচনা করলে প্রথমেই সামনে আসে পিরামিডের নিখুঁত গাণিতিক মাপ। গিজার মহাপিরামিডের প্রতিটি দিক উত্তরে, দক্ষিণে, পূর্ব, পশ্চিমের সঙ্গে সোজাভাবে তৈরি। চারদিকে এত নিখুঁতভাবে পরিমাপের জন্য আজকের দিনে জিপিএস এবং কম্পাসের সাহায্য নিতে হয়। পিরামিডের উচ্চতা এবং ভিত্তির অনুপাত করলে পায়ের মান পাওয়া যায়। আবার কিছু বিজ্ঞানী দেখিয়েছেন যে এর ঢাল বা কোণ এমনভাবে নির্মিত যে তা গোল্ডেন রেশিওর কাছাকাছি। এত উচ্চ গাণিতিক মাপ তারা কিভাবে জানে? পিরামিডে ব্যবহৃত হয়েছে ২৩ লক্ষ পাথরের ব্লক, যার প্রতিটির ওজন ২ থেকে ৮০ টন পর্যন্ত। বর্তমানে একটা স্বাভাবিক ট্রাক ৩ থেকে ৮ টন পর্যন্ত ওজন নিতে পারে, সেই জায়গায় ৮০ টন। এবং পিরামিড যখন তৈরি করা হয়েছিল তখন চাকা পর্যন্ত আবিষ্কার হয়। সেই সময় কোন টেকনোলজির ব্যবহার করে এত ভারী পাথর প্রায় ৪২ তলা ভবনের সমান উচ্চতায় উত্তোলন করা সম্ভব হলো? পিরামিডে ২৩ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে,
কিন্তু কোনোটিরও লেভেলিংয়ে ভুল নেই, এবং এই পাথরগুলো আজ পর্যন্ত টিকে আছে। এত মজবুত পাথর কাটাই বা হলো কিভাবে, এবং এই পাথরগুলো এত নিখুঁতভাবে কাটা, যা করতে আজকের দিনে লেজার লেভেল মেশিনের সাহায্য নিতে হয়। পিরামিড নিয়ে আলোচনা করলে আর শেষ হবে না, এটি নিয়ে আলাদা একটা ভিডিও বানানো যেতে পারে। কিন্তু আমাদের আজকের বিষয় পিরামিড নয়, বরং মিশরীয় সভ্যতা। মিশরের বিভিন্ন প্রাচীন মন্দিরে কিছু চিত্র পাওয়া গেছে, যাতে হেলিকপ্টার, সাবমেরিন, ফাইটার জেটের চিত্র অঙ্কিত আছে। চিত্র পাওয়া গেছে বৈদ্যুতিক বাল্বের। এই চিত্রটি দেখে আপনি হয়তো বলতে পারেন এটি অন্য কিছু চিত্র তো হতে পারে, কিন্তু এখানে তার এবং বৈদ্যুতিক বোর্ডের চিত্রও লক্ষণীয়। এই চিত্রগুলো দেখে অনেক বিজ্ঞানী মনে করেন যে তারা হয়তো বিদ্যুৎ এবং বৈদ্যুতিক বাল্বের ব্যবহার জানত। এছাড়া আরো অসংখ্য রহস্যময় বিষয় রয়েছে, যেগুলো আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন। এতটুকু আলোচনা থেকে কথা স্পষ্ট যে তৎকালীন মিশরীয়দের গণিত, জ্যামিতি, জ্যোতির্বিদ্যা ও প্রকৌশলের গভীর জ্ঞান ছিল। এত শক্তিশালী ও আধুনিক সভ্যতার এবং ফিরাউনের পতন হলো কিভাবে? মিশরের সভ্যতার পতন নিয়ে আলোচনা করতে গেলে দুটি বিষয় সামনে আসে। এক, ইতিহাসবিদদের বর্ণনা করা ইতিহাস। দুই, ধর্মগ্রন্থে বর্ণিত ইতিহাস। অ্যাব্রাহামিক রিলিজিয়নের ধর্মগ্রন্থ সমূহে ফিরাউনের ঘটনা অনেক গুরুত্বের সাথে বর্ণিত হয়েছে। তাওরাত, বাইবেল এবং কুরআন তিনটিতেই ফিরাউনের ঘটনা অনেক ডিটেইল আলোচনা করা হয়েছে। শুধুমাত্র কুরআনেই 20টিরও বেশি সূরায় ফিরাউনের ঘটনা উল্লেখ করা হয়েছে। 20টিরও বেশি সূরায়। সাধারণত ইতিহাসবিদগণ মিশরীয় সভ্যতার পতনের কারণ হিসেবে রাজনৈতিক অস্থিরতা, বন্যা ও জলবায়ু পরিবর্তনের কথা উল্লেখ করেন, যার কথা কোরআনেও বলা হয়েছে। কিন্তু আমরা যদি পূর্ণাঙ্গ ইসলামী দৃষ্টিকোণ থেকে মিশরীয় সভ্যতার পতনের ঘটনা জানতে চাই, তাহলে আমাদের ফেরত যেতে হবে দ্বিতীয় রামেসিসের সময়। সেকেন্ড রামসিস, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ফিরাউন, যার সময় ফিরাউনের রাজত্বের একদম পিক সময় চলছিল। তখন এক রাতে ফিরাউন একটি অদ্ভুত স্বপ্ন দেখে, যার ব্যাখ্যার জন্য সে স্বপ্ন বিশারদের কাছে যায়, এবং স্বপ্ন বিশারদকারী বলেন খুব শীঘ্রই বনি ইসরাইলের মধ্যে একজন পুত্র সন্তান জন্ম নিবে এবং তার হাতেই তোমার পতন হবে। এই কথা শোনার পর ফিরাউন প্রথমেই ওই স্বপ্ন বিশারদকে হত্যা করে। তৎকালীন মিশরে আগে থেকেই বনি ইসরাইলদের অনেক নিচু চোখে দেখা হতো এবং তাদের উপর অনেক জুলুম নির্যাতন করা হতো, এবং এই স্বপ্নের ব্যাখ্যার পর জুলুম একদম চরম পর্যায়ে পৌঁছে যায়। ফিরাউন বনি ইসরাইল গোত্রে জন্ম নেওয়া সকল নবজাতক পুত্র সন্তানকে হত্যা করে শুরু করে, কিন্তু যার হাতে তার পতন হবে সেই শিশুকে সে নিজ বাড়িতে লালন পালন করে বড় করে। সেই শিশুই হলো মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পর সকল মিশরীয়দের বলেন যে এই ফিরাউন একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নয়, এবং ফিরাউনকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানান। তখন ফিরাউন মূসা আলাইহিস সালামের কাছ থেকে রবের অস্তিত্ব প্রমাণ চায়। সকল যুক্তি এবং প্রমাণে ফিরাউন হেরে গেলে মূসা আলাইহিস সালাম সহ সকল বনি ইসরাইলীদের মিশর ছেড়ে চলে যাওয়ার আদেশ করে, এবং মিশর থেকে চলে যাওয়ার সময় ফিরাউন তার সৈন্যদের নিয়ে মূসা আলাইহিস সালামের উপর আক্রমণ করে। কিন্তু আল্লাহর আদেশে মূসা আলাইহিস সালামের জন্য পানির মধ্যে পথ উন্মুক্ত হয়ে যায়, এবং মূসা আলাইহিস সালাম এবং তার গোত্রের সবাই পার হয়ে গেলেও ফিরাউন ও তার সৈন্যরা এই পানিতেই ডুবে মারা যায়। এবং এখান থেকে সকল মানুষের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে ফিরাউন একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নয়, যে কারণে সবাই ফিরাউনকেও একজন সাধারণ মানুষের মতোই ট্রিট করা শুরু করে, যে কারণে পরবর্তীতে আসা কোনো ফিরাউনই সেই ক্ষমতা আর ফিরে পায়। ধীরে ধীরে মিশরের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং বিভিন্ন সাম্রাজ্য মিশর দখল করা শুরু করে, যার মধ্যে গ্রিক, পার্সিয়া এবং রোমান সাম্রাজ্যও রয়েছে। সর্বশেষে রোমান সাম্রাজ্য প্রায় 600 বছর মিশর শাসন করে, এবং এই রোমানদের কারো পক্ষেই মিশর থেকে সরানো সম্ভব হচ্ছিল না। সেই সময়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে মুসলিমরা রোমানদের পতন ঘটিয়ে মিশর জয় করে।